ভুলে যাওয়া, অথবা সকাল আর বিকালে স্বার্থ অনুযায়ী পালিত হচ্ছে। দেশপ্রেম কিংবা বৃহত্তর স্বার্থ যেটা, সেইটা বিবেচনায় না নিয়ে তারা বিবেচনায় নিচ্ছেন দলের স্বার্থ এবং রাজনীতির স্বার্থ। রাজনীতি এবং দলের স্বার্থ সবসময় মানুষের পক্ষে যায় না। এখন দেখেন, এই মুহূর্তে নির্বাচন পেছালে কার লাভ? সবচেয়ে বেশি লাভ আওয়ামী লীগের। আর নির্বাচন যত পিছাবে তত আওয়ামী লীগের লাভ হবে। আপনি যত দেরি করবেন ততই আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে, নানান ভাবে আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে। তারপরে কার লাভ? তারপরে লাভ এনসিপির। এককভাবে একটা সিটও জিতবে না। ফলে যত পিছাতে পারে তত কিশোর উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যুবক উপদেষ্টা, দুই একটা বুইরা উপদেষ্টা যারা আবার তাদের মাথায় হাত বোলানো ছাড়া সকালবেলা নাস্তা খেতে পারে না, এই সব নিয়ে তারা দেশ শাসন করতে পারবে। যখন তখন প্রধান ব্যক্তির ঘরে ঢুকে পড়তে পারবে, যখন তখন একে সরাও তাকে সরাও বলতে পারবে। তাহলে দ্বিতীয় লাভ হচ্ছে নির্বাচন পিছালে এনসিপির, আর তৃতীয় লাভ কার? জামাতের। কেন জামাত ইসলামের লাভ? কারণ জামাত ইসলাম এমন একটা সন্ধিক্ষণে আছে, এই মুহূর্তে তারা পরিপূর্ণভাবে ক্ষমতাও যেতে পারবে না ইলেকশন করলে, আবার ক্ষমতা থেকে যেতেও তাদের ইচ্ছা করছে না। কারণ প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা নিজেদের লোক বসিয়েছেন। আর কোথাও বসান আর না বসান, তারা কয়েকটা জায়গায় বসাতে যে পেরেছেন, এটা পত্রপত্রিকার রিপোর্ট আছে। আমি তাদেরকে অভিযুক্ত করতে চাচ্ছি না, এটা পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। সব দলই চায় প্রশাসন সহ সব জায়গায় নিজের লোক থাকুক। নিজের লোক না থাকলেই তখন দলীয়করণ। হ্যাঁ, নিজের লোক থাকলে বলে আমরা দেশপ্রেমিক, তৌহিদি, তারপরে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, তারপরে হচ্ছে বিপ্লবী এবং পরিবর্তনবাদী, এইসব শব্দ দিয়ে সেগুলো জায়েজ করে। তো এখন যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে প্রশাসনের মধ্যে যারা বিভিন্নভাবে পদোন্নতি পদায়ন পেয়েছেন নিজেদের লোকেরা, এদেরকে দিয়ে জামায়াত তাদের রাজনৈতিক উপকার সাধিত করতে পারবে। এবং শুধু তাই না, তারা এক ধরনের ক্ষমতা এনজয় করছে। আর কিছু বলেন আর না বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগে গেলে আপনি দেখবেন যে মাশাআল্লাহ সেখানে তাদের বেশ লোকজন চতুর্দিকে তারা পদায়িত হয়েছেন। ফলে দেশের অন্তত চিকিৎসার যে বিষয়টি, এটি তারা নিজেদের হাতে নিতে পেরেছেন। এবং আপনি দেখবেন এখন আর একটা মজার ব্যাপার ঘটবে। এখন এই যে কিছুদিন আগে ডাক্তাররা মার খেত না, দেখবেন এই মার খাওয়া কমে গিয়েছে, কারণ যারা মারতো তারাই মোটামুটি জায়গা মতো গিয়ে বসে পড়েছে। তো এই হচ্ছে অবস্থাটা। আমি মনে করি যে নির্বাচন পেছালে লাভ হবে লীগ, এনসিপি, জামাতের। ফলে এরা চিল মুডে থাকবে, কেউ বিদেশে চিল করবে, কেউ বাংলাদেশে চিল করবে। এবং আপনি দেখবেন ঘুরে ফিরে তারা কিছু কথা বলবে, যার মধ্যে আবার একটু হাওয়া বাতাস দিচ্ছে হচ্ছে বিদেশি সংস্থা। বলেছে 70% জনপ্রিয় এই মুহূর্তে, দেশের 70% লোক মনে করে দেশের সবচেয়ে জনপ্রিয় লাগে বেশ 71 আর 69-এর মাঝখানে। তো এরাই 23 সালে বলেছিল যে দেশের 70% লোক মনে করে শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিডার। তো ওদের জরিপ প্রকাশের 1 বছর হওয়ার আগেই সরকারের পতন হয়ে গেল। এই ব্যাপারটা যদি ফিরে ফিরে আসে, যেহেতু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তাহলে আমার তো ধারণা 1 বছরের মধ্যে একই ঘটনা যদি আবার ঘটে, তাহলে তো আমি মনে করি যে এই জরিপওয়ালারা দুইভাবে তারা বিশ্বব্যাপী বিখ্যাত হবেন। এক হলো তাদের জরিপ ভুল, ভবিষ্যৎবাণী, এবং আরেকটা হলো এই ভুল জরিপ দিয়ে ভবিষ্যৎবাণী বের হয়। তো এই যে অবস্থাটা চলছে, এইসব জরিপ টরিপ করে আরো অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমার কি জানার দরকার আছে এই অন্তর্বর্তী সরকার 100% জনপ্রিয় কিনা? এই অন্তর্বর্তী সরকার যদি 250% জনপ্রিয় হয়, এই অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক, তারা ভোটের মাধ্যমে আসে নাই। এবং জুলাই সনদের প্রধানতম অঙ্গীকার হচ্ছে দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে সংসদীয় গণতন্ত্র উচ্চ কক্ষ নিম্ন কক্ষে বিভক্ত হবে, এবং সেই বিভক্ত 2 কক্ষের মধ্যে তদারকির মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার জেগে উঠবে না। এই অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার যদি 250% জনপ্রিয় হয়, তারপর এটা অগণতান্ত্রিক এবং ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকাই এক ধরনের স্বৈরতন্ত্র। তাদের মাঝখানে বসিয়ে কানে কানে শেখায় দেয় যে এতিমের টাকা চুরি করে যদি এমপি হতে পারে, সংসদে যেতে পারে, তাহলে রিক্সাওয়ালা কেন যেতে পারবে না। এরা এই লেভেলের উদ্ভট এবং বেয়াদব। এবং তখনও বেগম জিয়া অসুস্থই ছিলেন, তখন এই কথাগুলো বলেছে। আজকে বেগম জিয়ার জন্য মায়া সৃষ্টি হয়ে এরা বলছে যে ইলেকশনের তফসিল পেছাতে হবে। তো এটাই আর কি। আপনারা দেখেছেন মনে হয় রাজশাহীতে কয়েকটা সমন্বয়ক সাংবাদিকদের বলছে যে আপনারা এখান থেকে বের হন, না হলে পালা দিয়ে দিব। পরে কি হলো, পাবলিক এবং সাংবাদিকরা মিলে এদেরকে দৌড়ানি দিল, পরে মাপও চাইলো। তো এটা হলো এনসিপির জন্য একটা মানে হলো তাদের ভবিষ্যতের একটা সিন, তাদের অবস্থা কীরকম হবে। তাদেরকে পাবলিক দৌড়াবে, ওদের এমন দৌড়াবে ওরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। হ্যাঁ, এবং এই পুরা নির্বাচনকে কেন্দ্র করে ওরা যে আচরণটা করছে, যে কোনোভাবেই নির্বাচনটা হতে দেবে না, এরকম দফায় দফায়। এবং সামনে ঝুলাই দিছে সংস্কার নামের একটা মূলা, ঠিক আছে। গাধার সামনে যেরকম গাজর দিয়ে গাধারে সারা জীবন দৌড়ায় নেয় না, তো এরাও বাংলাদেশের জনগণের সামনে সংস্কার নামে মূলা ঝুলাই দিয়া এবার পাবলিক তুমি দৌড়াও, কোনোদিন এই সংস্কারকে পাইবা না। 2011 সালের 9 সালের কথা মনে আছে অবশ্যই, সেই সময় সংস্কারপন্থী এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছিল।
এই সময় এসেও এই সংস্কারপন্থী শব্দটা গালিতে রূপান্তরিত হবে এবং যেই জুলাই সনদটা বানিয়েছে এইটা একটা কনফ্লিক্টিং একটা গণভোট হবে, কারণ কেউই ডিসিশন নিতে পারবে না যে এটা হা পক্ষে ভোট দেওয়া উচিত না নায়ের পক্ষে ভোট দেওয়া উচিত, কারণ দুইটা পরস্পর সাংঘর্ষিক ক্লোজ আছে এখানে। হ্যাঁ, একই সাথে আপনার হলো যেটা কিছু অংশ বিএনপি পছন্দ করে না এবং কিছু অংশ জামাত পছন্দ করে না, এরকম অবস্থা আছে। তাহলে না ভোট দেবে সবাই, না ভোট দিলে কি হবে? তার মানে কি শেখ হাসিনা আওয়ামী লীগ তারা বিজয়ী হয়ে যাচ্ছে এই গণভোটে। তো এই গণভোটটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ গণভোট হবে আমি মনে করি, এবং এই গণভোটের পরে যখন আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ একটা পার্সেন্ট পাবে, শেয়ার পাবে, তাদের মতের প্রতিফলন ঘটবে, তখন দেখবেন যে তারা আওয়ামী লীগ আসছে কেন? তারেক রহমান আওয়ামী লীগ এখানে তো আসবে আসলে তো, কোনো জায়গায় নেই। এই গণভোটের মধ্যেই সব লুকায় আছে। গণভোটে 4টা পয়েন্ট দেখেন, আপনার হলো বিএনপি নেতা কর্মীরা চাইলেও এটাতে হা ভোট দিতে পারবে না, ঠিক আছে, এখানে পারবে না, এইরকম একটা অবস্থা আছে এখানে। আবার কিছু অংশ দেখবেন জামাত বলবে তাহলে আমরাও হা ভোট দেবো না, এরকম আছে। তো সবাই মিলে না ভোট দেবে, তাহলে কি হয়? আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে। তখন আওয়ামী লীগ বলবে যে আমাদের পক্ষে তো 70% জনমত, আমাদেরকে আটকায় রাখে কে, তাই না? তো এটা হলো একটা অবস্থা আর কি। সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা চাচ্ছে না যারা নির্বাচন ছাড়াই ক্ষমতা এনজয় করছে, নির্বাচন ছাড়াই ভিসি নিয়োগ দিচ্ছে, নির্বাচন ছাড়াই সচিব নিয়োগ দিচ্ছে, নির্বাচন ছাড়াই ডিসি নিয়োগ দিচ্ছে। এগুলোর মধ্যে তো একটা মজা আছে, এগুলোতে টাকা পয়সা লেনদেন হয়, হ্যাঁ, বড় অঙ্কের অ্যামাউন্টে 10 কোটি 20 কোটি টাকা লেনদেন হয়। এই যে সচিবালয় দেখছেন না, হ্যাঁ, সচিবালয়ে একজনের নিয়োগের তো 3 কোটি টাকার একটা চেক পাওয়া গেছিল। সেই চেকের সময়ে 7 দিনের একটা তদন্ত মানে করার জন্য টাইম লাইন দেওয়া হয় যে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। অদ্ভুত বিষয়, যারাই নিয়োগ প্রক্রিয়া জড়িত তারাই তদন্ত কমিটির মেম্বার, এবং 7 দিন টাইম দিছে। এখন 7 দিনের পরে 7 মাস পার হয়ে গেছে, 17 মাস হবে সামনে, কিন্তু তদন্ত প্রতিবেদন এখনো বের হচ্ছে না, ঠিক আছে? তো এটা হলো যারা এগুলোতে এনজয় করছে, মজা করছে, তাদের বুকে চিনচিন ব্যথা করছে, নির্বাচনটা হয়ে গেলে আর কিভাবে খাবে এইভাবে, ওই ব্যথাটা তারা মানতে পারছে না। এখন অজুহাত দিচ্ছে বেগম জিয়ার, যে বেগম জিয়ার অসুস্থতার অজুহাতে তাফসিল পিছাতে হবে, এরকম। তো বিএনপির কেউ বলছে, কিন্তু তাদের পক্ষ থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগেই আরেকটি দল ক্ষমতার দাপট দেখাচ্ছে, এটি জামায়াতের আমির বলেছেন। শুনে, বাংলাদেশে জামাত একটা অপ্রাসঙ্গিক একটা দল, যাদের জন্য 16ই ডিসেম্বর বিজয় দিবস না, কালো দিবস। আমাদের বিজয়, তাদের কালো ইতিহাস। তো এই ইতিহাস যাদের কালো, তাদের কাছে আপনি সাদা প্রত্যাশা করবেন কিভাবে? তাদের নৈতিকভাবে এখানে সরকারে আসা, ক্ষমতায় আসার কোনো অধিকার নাই, কারণ তারা এই বাংলাদেশটাকে মানে না। এখনো ওদের একটা ওই যে ডাকসু প্রতিনিধি আছে না, সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না। এ কেমন বেয়াদবি! মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, সে বলতেছে মুক্তিযুদ্ধ মানে না। তো এগুলো এইরকম ভয়ঙ্কর। এদের তো লিগ্যালি অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার। রাজনীতি এরা করবে কিভাবে? দেখেন, আপনারা বলবেন যে রাজাকার যে শব্দটা এখানে আসে, প্রাসঙ্গিক হয়ে আসে। রাজাকার শব্দটা বলবে রাজাকার তো সবাই মারা গেছে, কিন্তু যে বাচ্চা ছেলেটা বলবে ওই মরে যাওয়া রাজাকারই আমার আদর্শ, ওই বাচ্চাটাকে আপনি রাজাকার বলবেন না? সে নিজেই বলতেছে ওটাই আমার আদর্শ। যে বলতেছে গোলাম আজম তার আদর্শ, সে রাজাকার নাও হইতে পারে, সে মুক্তিযুদ্ধের সময় জন্মই নেয়নি, বাট সে নিজে যদি স্বীকৃতি দেয়, নিজেকে ঘোষণা করে রাজাকারের অনুগত, রাজাকারের অনুসারী, তাহলে তো এই সামগ্রিক বিবেচনায় আমাদের এখানে শাসন ক্ষমতায় ঢোকারই অজুহাত নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কিভাবে চাঙ্কার ফলে বিরিয়ানি খেয়ে তাদেরকে ভোট দিল, তাদের গ্রেড এতটা নিচে নামলো কিভাবে, এটাই আমি আশ্চর্য হই। ঠিক আছে, আবার আশ্চর্য হইও না, কারণ এই যে বুয়েটে দেখেন আবরার ফাহাদকে যে মারলো, পিটায় মারলো, আশেপাশে চিৎকারের শব্দ যায়নি, কান্নার শব্দ যায়নি। ঘর থেকে বের হয়েছে 2টা স্টুডেন্ট যে আমরা আবরার ফাহাদকে রক্ষা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে অত্যাচারের চিৎকার বাইরে আসেনি। 2টা স্টুডেন্ট বের